পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে প্রথমবারের মতো বনানীর সামরিক কবরস্থানে গিয়ে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। মোহন ইসলামের প্রতিবেদন। বছর ঘুরে আবারও এসেছে 25শে ফেব্রুয়ারি। 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে 2025 সাল থেকে। প্রথমবারের মতো বুধবার বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছুক্ষণ পর দুজন একসঙ্গে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান শহীদদের কবরে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিতে। এ সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, দোয়া করেন শহীদদের জন্য। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পরিবারদের আশ্বাস দেন পিলখানায় সেনা হত্যার দ্রুত বিচারের। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব, সেই সুপারিশমালা অনেকগুলো বাস্তবায়নাধীন। এছাড়া বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। এ সময় শহীদ পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই মন্ত্রী। 57 জন দক্ষ সেনা কর্মকর্তার লাশের ওজন কত হতে পারে, এর পরিমাপ জানে বাংলাদেশ। কারণ দেশের কাঁধেই তো বহন করতে হয়েছে মেজর জেনারেল শাকিল, গুলজারদের মরদেহ। যুদ্ধ সংঘাত ছাড়া এত প্রাণহানির দাগ এখনও যে বয়ে বেড়াচ্ছে 56,000 বর্গমাইলের এই দেশটি। মোহন ইসলাম, 71, সামরিক কবরস্থান, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনলে আগামীতেও দেশবিরোধী ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে সকালে রাজধানীর পল্টনে আলোচনা সভায় তিনি বলেন, অজানা কারণে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করা যাচ্ছে না। নিরপরাধ অনেক বিডিআর সদস্য অন্যায়ভাবে কারাবন্দী রয়েছেন। দেশের ইতিহাসে জঘন্যতম এই হত্যাযজ্ঞের পেছনে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা। আমরা কতদিন এই নির্মমতার বোঝা বয়ে চলব? এই সব শহীদ পরিবারের চোখের পানি, তাদের সন্তানদের আহাজারি, তাদের এই বেদনার একটা পরিসমাপ্তি হওয়া দরকার। এর সুষ্ঠু বিচার, তদন্ত এবং এর আসল রহস্য জাতির সামনে প্রকাশ্যে উন্মোচনের মধ্য দিয়ে জামাত ইসলামী সেটাই চায়। একদিকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, আবার দেখা যায় বিচারিক দিক থেকে বলা হচ্ছে যে আপিল ডিভিশনে বিচারাধীন, এটাকে পুনঃতদন্তের একটা আইনি প্রক্রিয়া ছাড়া যাওয়া যাবে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের যে সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে, কোনোটার সাথে কোনোটার সমন্বয় নেই। জাতীয় সংসদের স্পিকার নির্বাচনের বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীকে কোনো প্রস্তাব দেয়নি সরকার, এমনটা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শনিবারের ইফতারের দাওয়াত দিতে গিয়ে তিনি একথা বলেন। জামায়াতের এই নেতা আশাবাদ জানান, সরকার ও বিরোধী দল মিলে একসাথে দেশ পরিচালনা করবে। এ সময় জামায়াত সেক্রেটারির কাছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর ফরমালি আজ জামাত ইসলামীর
পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন এবং নতুন দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে পরিবেশের সাথে পরিচিত হচ্ছেন সেটা নিয়েও কিছুটা ওনার মত বিনিময় করলেন। দর্শক, সচিবালয় থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, আপনি তো সচিবালয়ে রয়েছেন, খবরাখবর রাখছেন, আজকের দিনের কার্যক্রম সম্পর্কে আর কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত। যেমনটা আপনি বলছিলেন যে জামাতের নেতা গোলাম পরোয়ার আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজ ইফতারের যে দাওয়াত সেটি দিয়ে গেছেন। পাশাপাশি স্পিকার নিয়োগ নিয়ে আসলে বিরোধী দলের দিক থেকে কোনো ধরনের প্রস্তাবনা দেওয়া হয়নি, সেই বিষয়টিও তিনি বলবার চেষ্টা করেছেন। তবে তাদের দিক থেকে যে আহ্বানটি আসলে ছিল যে বিএনপি এবং জামায়াত বিরোধী দল হিসেবে বিএনপি এবং জামায়াত একই সাথে দেশ পরিচালনা করবে, এমন বক্তব্য কিন্তু গোলাম পরোয়ার দিয়েছেন। এরপরে শিডিউলে আরেকটি প্রোগ্রাম ছিল প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে একটি বৈঠক হয়েছে। পরবর্তীতে প্রতিমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলেছেন, যেখানে জুলাইয়ে যারা হতাহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের তালিকাটি রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গিয়ে যাচাই বাছাই করার কথা বলেছেন, সঠিক তালিকা প্রণয়ন এবং যারা হতাহত রয়েছেন তাদেরকে বা তাদের পরিবারকে যে আর্থিক সহায়তা সেটি নির্দেশও কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। পরবর্তীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আসলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন এবং 2:15 নাগাদ শিডিউল অনুযায়ী তাদের একটি বৈঠক হবার কথা রয়েছে। তথ্যমন্ত্রী যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা বা যতক্ষণই বৈঠকটি করেন প্রধানমন্ত্রীর সাথে, তিনি বেরোনোর পরে হয়তো আমরা জানতে পারবো যে প্রধানমন্ত্রীর দিক থেকে কি ধরনের দিক নির্দেশনা এসেছে। তবে জানিয়ে রাখতে চাই, এর মাঝে আপনি জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের মাত্র 3 দিন আগে গেল 9 তারিখে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় এবং সেই চুক্তি বিষয়ে একটি বৈঠক হয়েছে ব্যবসায়ী নেতারা যেখানে উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী যদিও সেটি খোলাসা করে বলেননি চুক্তি পুনর্বিবেচনা করা হবে কিনা বা কিভাবে আসলে সরকার এটি বাস্তবায়ন করবে, যেহেতু অনেক কিছু আমদানির বিষয় এখানে রয়েছে ট্রেড ব্যালেন্সের জন্য, সেটি স্পষ্ট করেননি বাণিজ্যমন্ত্রী। তবে তিনি যেটি বলেছেন, দেশটি সেন্সিটিভ এবং চুক্তিটি সেন্সিটিভ, সুতরাং তারা মাত্র 7 দিনের মতো হলো দায়িত্ব নিয়েছেন, তারা বিষয়টি যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে প্রয়োজনে গণমাধ্যমকে জানাবেন। পাশাপাশি আপনি জানেন যে রমজানে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, সেই বাজারকে কিভাবে স্থিতিশীল করা যায়, পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ নয় বরং সেটা করে আসলে দেখাতে চান বাণিজ্যমন্ত্রী, এমনটাই কিন্তু বলেছেন। এর বাইরে শিক্ষা মন্ত্রণালয়ে কথা হয়েছে, প্রাথমিক এবং 8ম শ্রেণীর যে বৃত্তি, সেই বৃত্তির ফলাফলও কিন্তু প্রকাশিত হয়েছে। সে বিষয়ে মানে সাধারণ বৃত্তি কত আসলে পেল এবং এর বাইরে আসলে ট্যালেন্ট পুলে কতজন বৃত্তি পেল, সেই তথ্য কিন্তু শিক্ষামন্ত্রী দিয়েছেন। অর্থাৎ আজ দিনভর কিন্তু সচিবালয়ে এক ধরনের ব্যস্ততা রয়েছে। কানিজ লাবণী। নীরা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই বৈঠক যেগুলো হচ্ছে বা পরবর্তীতে হবে সবগুলো বৈঠকের তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার রাত 1:30টার পরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফরে রয়েছেন। বৃহস্পতিবার জেদ্দায় এই বৈঠকটি হবে। মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। জরুরি অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও খলিলুর রহমান ওআইসির বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। সৌদি সফর শেষে শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে। গেল 20 বছরে বিদ্যুৎ জ্বালানি খাতের লুটপাট ও পরিকল্পনাহীন উন্নয়ন চ্যালেঞ্জে ফেলেছে নতুন সরকারকে। ফলে পাহাড় সমান দেনা মাথায় নিয়ে সাজাতে হচ্ছে নতুন পরিকল্পনা। ৭১কে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গরমে বাড়তি চাহিদা মেটাতে বড় চ্যালেঞ্জ জ্বালানি আমদানি। এছাড়া বকেয়ার অর্থ পরিশোধ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এমন অবস্থায় গ্রাহকদেরকে বাস্তবতা আমলে রেখে কম বেশি লোডশেডিংয়ের যন্ত্রণা সহ্য করার কথাও বলেন তিনি। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। নতুন সরকারও দায়িত্ব নিয়েছে ঠিক এই সময়টাতে। ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা ও ঋণের বোঝা মাথায় রেখেই এই খাত ঘিরে সাজাতে হচ্ছে নতুন পরিকল্পনা। কেননা জ্বালানি আমদানি ও পুরনো বকেয়া পরিশোধ করে গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বারবার এই বিষয়টি তুলে ধরছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, বিএনপির আগের আমলে উৎপাদন কম হলেও তা ছিল পরিকল্পিত, কিন্তু আওয়ামী লীগের আমলে সীমাহীন লুটপাট ও দৃশ্যমান উন্নয়নের আড়ালে অব্যবস্থাপনায় জড়িয়েছে পুরো খাত। ফলে শঙ্কা তৈরি হয়েছে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া নিয়ে। আর্থিকভাবে এই মিনিস্ট্রিকে মোটামুটিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এত দায়, এত ঋণ, এত কিছু আছে, এগুলোকে একসাথে করে আবার ঠিক করে মানে এই রেল লাইনের মধ্যে ফেলানো ইটস এ ডিফিকাল্ট টাস্ক। তো সেটাই চেষ্টা করছি। তো এখন এই যে রমজান, তারপর ইরি মৌসুম, সেচের মৌসুম, এগুলোকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজমেন্ট প্রয়োজন, তৈরি করা প্রয়োজন, সেটা মোটামুটিভাবে রেডি করে ফেলছি। বিভিন্ন সংস্থার হিসেবে বর্তমানে দেনা রয়েছে ৪৫,০০০ কোটি টাকার উপরে। এর মধ্যে কেবল বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো পাবে ১৪,০০০ কোটির বেশি। ফলে সেই দেনা পরিশোধ এবং সমান্তরালে জ্বালানি আমদানি করতে না পারলে কঠিন হবে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ। মন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে বসে বিষয়টির যৌক্তিক সমাধান চায় সরকার। তো বকেয়াটা হতে দিল কেন তারা? এখন একটা গভর্নমেন্ট ৭ দিন হলো আসে নাই, তুমি পাওয়ার স্টেশন তোমার হাতে আছে বলে তুমি আমাকে বলবা যে না হলে তোমরা সাপ্লাই দিতে পারবে না। আমার যেমন সব গ্যারান্টি আছে, তোমাদেরও গ্যারান্টি আছে, আমাকে বিদ্যুৎ দিতে হবে। সুতরাং এইভাবে কথা আমাকে আলোচনার মাধ্যমে যতটুকু আমি পারি আর যতটুকু সরকার দিতে পারে ততটুকু দেবো এবং পাওয়ার স্টেশন চালাতে হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,০০০ মেগাওয়াটের বেশি, যার বড় একটা অংশই অলস বসে থাকে জ্বালানির অভাবে। কিন্তু মোটা অঙ্কের অর্থ গুনতে হয় ক্যাপাসিটি চার্জ বাবদ। মন্ত্রী জানান, বিষয়গুলো পর্যালোচনার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ সময় বিদ্যুতের দাম পর্যালোচনারও আভাস দেন তিনি। বিদ্যুৎ ইজ এ কমার্শিয়াল আইটেম, বিক্রি কিনে আছে এর মধ্যে। আবার বিদ্যুৎ না দিলে জনগণের ভোগান্তি হবে, এবং বিদ্যুতের যে দাম, সেই দাম যদি আমি জনগণকে দেই, জনগণের পে করতে অসুবিধা হবে। তো এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমাকে সবগুলোকে একসাথে করতে হবে। জনগণের যেন কষ্ট কম হয়, বিদ্যুৎও যেন আমরা দিতে পারি ঠিক মতো। বিদ্যুৎ খাতে সিস্টেম লস প্রায় ৭%। মন্ত্রী জানান, এটি কমাতে পারলে সুবিধা পাবেন ভোক্তারা। রুহুল আমিন, ৭১, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের করা মামলার পৃথক ২টি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সাজা হয়েছে তার। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। একটি ধারায় সাজা ভোগের পর আরেকটির সাজা শুরু হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি ২ ধারায় সম্রাটকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস করে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অমর একুশে বইমেলায় মবের মাধ্যমে বিশৃঙ্খলার আশঙ্কা না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। এখন পর্যন্ত নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি। বইমেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি জানান, পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা তদারকি করা হবে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন সহ সোয়াটের সদস্যরাও সবসময় প্রস্তুত থাকবে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে রয়েছে কিনা সেদিকেও নজর দেওয়া হবে বলে জানান মোহাম্মদ সারওয়ার। প্রতিবারের ন্যায় এবারও বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির। বুধবার পুলিশ সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে সকালে নতুন আইজিপি পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এপিবিএন এর অতিরিক্ত আইজি আলী হোসেন ফকিরকে
আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। কর্মজীবনে আলী হোসেন ফকির অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। ডিআইজি হিসেবে আলী হোসেন ফকির পুলিশ সদর দপ্তর এবং এসপিবিএনে কর্মরত ছিলেন। কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তোড়জোড় শুরু করেছে বিএনপি সরকার। এরই মধ্যে স্পষ্ট করেছে কর্মপরিকল্পনা ও অর্থের উৎস, কিন্তু তা স্বল্পমেয়াদী। বিশেষজ্ঞরা বলছেন এই কর্মসূচি বাস্তবায়ন খুব কঠিন না হলেও চ্যালেঞ্জিং হবে, কেননা একদিকে রাজস্ব আহরণ বাড়াতে হবে, অন্যদিকে নিশ্চিত করতে হবে সুবিধাভোগী বাছাইয়ে স্বচ্ছতা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। কড়াইল বস্তির সঙ্গে গুলশান, বনানী আর মহাখালীকে আলাদা করেছে এই লেক, যা পারাপারের একমাত্র অবলম্বন নৌকা, যেখানে রুটি রুজির বন্দোবস্ত মিলন মাঝির। দৈনিক 700 টাকা মজুরিতে চালাতে হচ্ছে তার 6 সদস্যের পরিবার। দেখা গেছে মাসের ভিতরে 20 দিন, মাঝি বেশি তো 20 দিন চালাই, 10 দিন আবার অন্যান্য কাজ করি। আর যা মায়না পাই এ দিয়ে তো আর চলে না সংসার, খুব টানা হেঁচড়া হয়ে যায়। শুধু মিলন মাঝি নয়, কড়াইল বস্তির বেশিরভাগ পরিবারের অবস্থা একই। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় বিপাকে বহু মানুষ। তাই তো স্বল্প মূল্যে টিসিবির ডাল, তেল কিনতে এমন ভিড় সাধারণের। দ্রব্যমূল্য বেশি বাজারে কিনতে পারে না, সেই জন্য তাড়াতাড়ি এগুলো দেওয়া দরকার, আরো বেশি দেওয়া দরকার। 9টা বাজে এখন আমরা পিছে পরে কিনা মাল নাই পাই, তো খালি হাতে গেলে তো কষ্ট লাগবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি সরকার। আগামী 4 মাস 14 উপজেলায় চলবে পাইলট প্রকল্পের কাজ। পরিবার প্রতি দেয়া হবে মাসিক 2,500 টাকা করে। আর প্রাথমিকভাবে 50 লাখ পরিবারের জন্য এই কর্মসূচিতে দরকার হবে 15,000 কোটি টাকা। শুরুতে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হলেও পরে তা আসবে বাজেট থেকে। বিশেষজ্ঞদের মতে এজন্য রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। স্বল্প মেয়াদে হয়তো বাজেটের সমস্যা অত বেশি হবে না, কিন্তু এই প্রোগ্রামটাকে যখন স্কেল আপ করা হবে তখন সরকারকে অবশ্যই বাজেটের সামর্থ্যের কথা চিন্তা করতে হবে। বর্তমান যে আয় আছে সরকারের, সেইখান থেকে আমাকে লিকেজ, করাপশন, অপ্রয়োজনীয় ব্যবহার বা লো প্রায়োরিটির ব্যবহার, সেগুলোকে বন্ধ করে বা চেঞ্জ করে আমাকে রিসোর্স রিঅ্যালোকেট করতে হবে অন্য জায়গা থেকে। বর্তমানে প্রায় 1,15,00,000 মানুষ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন পুরনো কর্মসূচিকে ফ্যামিলি কার্ডে অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে না। আবার সুবিধাভোগীদের তালিকায় দলীয়করণ হলেও মিলবে না কাঙ্ক্ষিত সুফল। ওই রাজনৈতিক যে অ্যাবিউজটা হয়েছে সেটাকেও আমার মনে হয় খুব দ্রুতই আইডেন্টিফাই করতে পারবে, এবং নতুন করে যাতে রাজনৈতিক অ্যাবিউজ না হয় এই ব্যাপারে সরকারে আমার মনে হয় নীতি নির্ধারক পর্যায়ে একেবারে খুব সতর্ক থাকতে হবে। যদি একটা প্যাকেজের আওতায় আনা হয় তাহলে হয়তো কম খরচে করা যাবে, কিন্তু আমি মনে করি যে নতুন যে ভাতা দেওয়ার কথা সরকার চিন্তা করছে ফ্যামিলি কার্ডের আওতায়, সেটাকে ইনট্যাক্ট রেখে এর উপরে যেন আমরা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দিতে পারি, তাহলে হয়তো এটা আরও অনেক বেশি এফেক্টিভ হবে। আগামী 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করার পরিকল্পনা সরকারের। রাকিব হোসেন, 71, ঢাকা। আস্থার একটি ফোন কল। নিখোঁজ সন্তানকে ফিরে পেলেন পাগল প্রায় বাবা। ক্ষমতার দেয়াল ভেঙে একজন বাবার আর্তনাদ পৌঁছে গেল রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। নেপথ্য নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান যেন বহু কাঙ্ক্ষিত বাংলাদেশের একটি নমুনা দেখল সারা দেশের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ছবিটি, যেখানে উপস্থিত সরকার প্রধান তারেক রহমান, অন্য পাশে তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে পেশাগত পরিচয় নয়, বরং এক অসহায় বাবা হিসেবে তিনি সেখানে আছেন তারেক রহমানের সামনে। বিস্তারিত জানতে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ৭১ টেলিভিশন। জানতে পারে কয়েক ঘন্টার এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর ফোন কলের 1 ঘন্টার মধ্যেই নিজের সন্তানকে ফিরে পাওয়ার গল্প। দুটো ছেলে গতিরোধ করে বলছে তুমি দাঁড়াও, মানে আনইজি ফিল করতে, কোথায় নিন আপনারা, আসো আমাদের সাথে, সমস্যা নেই, তোমাদের ছেড়ে দেবো। ওটা নিতে নিতে 7 তলায় নিতে, 7 তলায় নিয়ে জায়গাটা ইটের উপর কাঠ দিয়ে তার উপরে এক রুমে ঢুকে বসাইছে। বসাই ওরে করছে, হিট করছে মাথায়। বলে তোর মারে ফোন দিলে বলো আপনার ছেলের টাকা পাঠাইলে ছেড়ে দেবো।
পরে ওর আম্মা, আমি সচিবালয়ে আমার ফোন দিচ্ছে যে আফফান দিলাম কিছু লোকে আটকাইছে, ধরে রাখছে, ছাড়তেছে না বলে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটে যান শামীম। পাথর হয়ে যাওয়া বাবার আর্জি কানে পৌঁছতেই আর সময় নেননি প্রধানমন্ত্রী। সরাসরি শুনেছেন সেই আর্তনাদ। এক মুহূর্ত দেরি না করে কল করেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলমকে। স্যারের যে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল অফিসাররা যে সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমি একটু প্রধানমন্ত্রী স্যারের কাছে যাব, আমার একটা বিপদ, আমার ছেলেকে কিডন্যাপ করছে, মারধর করতেছে, টাকা দাবি করতেছে, কান্নাকাটি করতেছে, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমার একটু যাইতে দেন। পরে আর কি আমি দৌড়ে গেছি, পরে স্যারের কাছে যে সালাম দিয়ে বলছি স্যার আমার ছেলেকে কিডন্যাপ করছে, তখন স্যার আর কি আমাকে বড় হেল্প করছে। প্রধানমন্ত্রীর সেই এক কলেই নড়ে চড়ে বসে প্রশাসন। 1 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার করা হয় অপহৃত শিক্ষার্থীকে। যে বাবার চোখে ঝরছিল বিচ্ছেদের নোনা জল, সেখানে এখন শুধুই প্রাপ্তির আনন্দ। স্যারের সঙ্গে সবাইকে বলতেছে কোথায় ফোন, লোকেশনে ফোন দাও, কারে কি আছে, কোন জায়গায় যাবে নি। স্যার বললো যে তোমার এরিয়া এরকম একটা কিডন্যাপ হয়েছে, অন্ধকার শামীম হাসান ওর ছেলে একেবারে নিচে নামাচ্ছে, ওরে অর্ডান করছে যেন কি মাথায় চড়াইছে, মাথায় বড় ইটে হিট করছে হাতে, পরে নিচে এনে ছাড়িয়ে দিয়ে ওরা চলে গেছে। তারপরে ও হাঁটা দিলেই পড়ে গেলে লোকজন এসে ধরে ওরা হসপিটালে এনেছে। তিনি বলছেন, ক্ষমতা আর সাধারণ মানুষের দূরত্ব ঘুচিয়ে যখন একজন রাষ্ট্রনায়ক এভাবে সাধারণের ভরসাস্থল হয়ে ওঠেন, তখন স্বপ্ন দেখা যায় এক মানবিক বাংলাদেশের, যেখানে বিচার আর নিরাপত্তা কেবল আশ্বাসে নয়, বাস্তবেও দৃশ্যমান। নিবিড় সাহা, ৭১, ঢাকা। বগুড়ার দুপচাচিয়াতে মোজামুদ্দিন শাহ নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে মোজামুদ্দিন বাড়ি থেকে অটো ভ্যান নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দিলে বুধবার সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 6 মাস আগে ভাঙে পাটুরিয়া ঘাট, কিন্তু এখনও মেরামত করা হয়নি। জরাজীর্ণ হয়ে পড়েছে পন্টনগুলো। এতে এই যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, 4 নম্বর ঘাটটি চালুর কাজ শুরু হয়েছে। ঈদের আগে ঘাটগুলো পুরোপুরি প্রস্তুত করা হবে। রনি মিয়ার ক্যামেরায় মানিকগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। গত বর্ষায় পদ্মার প্রবল স্রোতে ভেঙে যায় পাটুরিয়ার 5টি ঘাট। প্রায় 6 মাসেও মেরামত হয়নি ঘাটগুলো। কোনো রকম জোড়াতালি দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী ও যানবাহন। ঈদ উপলক্ষে এই ঘাট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে বহুগুণ। ঘাটগুলো মেরামত করা না হলে ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। আজ করুম কাল করুম এই করতে করতে আবার ফিরে বর্ষা এসে গেল, কিন্তু এ পর্যন্ত 4টা বছর কাজ হয় নাই। অনেকবার আমরা মানববন্ধন করেছি, কিন্তু এটা তারা বলে যে এই কাজ হবে, এই কাজ শুরু করব, এ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। নদী ভাঙনে ভেঙে গেছে, আমাদের দোকানপাট ছিল ভেঙে গেছে। এখন বিআইডব্লিউটিএ তো কাজ করতেছে না, সামনে একটা ঈদ, আমরা দোকানপাট বসাবো কোথায়? কাজ যদি না করে কিন্তু ঘাট পুরাটাই বিলীন হয়ে যাবে, নদী করে বিলীন হয়ে যাবে। এদিকে ঘাটের সংযোগ সড়কগুলো খানাখন্দে ভরা। ফেরিতে যানবাহন উঠানামার সময় বিড়ম্বনায় পড়তে হয়। এগুলো ঠিকঠাক করার দাবি যানবাহন চালকদের। এই যে দেখেন না, হাই হাই হাই, এর মধ্যে কঠিন কষ্ট ভাই। হ্যাঁ, উঠতে নাম তো কঠিন ঝামেলা, আর ওর অনেক খারাপ। ঘাটটা ঠিক করছে না, এই খারাপ অবস্থায় লোড গাড়ি ওঠা ঝামেলা আছে। যখন ঘাট উঠতে নামতে মনে করেন মেলা সময় লেগে যায়, এই লেগে গাড়ি সব সেতুতে ঘুরে যায়। পন্টুন সংকট আর ঘাটগুলো সংকটাপন্ন থাকায় যানবাহন উঠানামায় সমস্যার কথা স্বীকার করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বেশ কিছুদিন যাবৎ 4 নম্বর ঘাট বন্ধ আছে। বর্তমানে 4 নম্বর ঘাটের মেরামত কাজ চলতেছে। পাশাপাশি আমরা 2 নম্বর ঘাট, 3 নম্বর ঘাট এবং 5 নম্বর ঘাট দিয়ে ফেরি অপারেশন চালাচ্ছি। এদিকে সম্প্রতি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ঘাট এলাকা পরিদর্শনের সময় জানান, ঈদের আগে ঘাটের সুরক্ষায় কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা সমস্যা হচ্ছে যে ভাঙনের যে প্রবণতা দেখা যাচ্ছে, এটা এখানে পার্মানেন্ট কিছু করলে এটা আগামী বছরও টিকবে কিনা সেটাও কিন্তু সন্দেহের বিষয় আছে, তাই না? আমরা আগামী বছর আমাদের শুধু লঞ্চ ঘাটের বিষয় না, এখানে ফেরি ঘাটের বিষয় আছে। তো আমরা মন্ত্রণালয় যথেষ্ট এই বিষয়ে সজাগ, আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি বিষয়গুলো। বর্তমানে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে 12টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।